আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রীর আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকারের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সারা দেশ থেকে আমরা যে খবর পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর পাশাপাশি রয়েছে গতকাল অনেকটা নীরবে চীনে অবতরণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সাথে রয়েছে কিছু সমসাময়িক বিষয়। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কাল রাত 12টা বাজার পর থেকেই ঘরে ঘরে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে অনেকেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোয়েন্দা বাহিনীর যে রিপোর্ট ছিল এবং সম্প্রতি সরকারের যে আওয়ামী লীগের কার্যক্রম দেখে কাঁপাকাঁপি অবস্থা, পাজামা ভিজে যাওয়ার অবস্থা, সেই প্রেক্ষিতে সরকার 6টি জেলা শহরে সেনাবাহিনী নামিয়েছিলেন এবং সারা বাংলাদেশে পুলিশ বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছিলেন। কিন্তু সরকারের সব বাধা, ভয় ভীতি, প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। অসংখ্য শহর থেকে অসংখ্য ভিডিও আমাদের কাছে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, এবং অধিকাংশ স্থানেই এই মিছিলগুলো, এই উদযাপনগুলো একেবারে নির্বিঘ্নে হয়েছে। যে কয় জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেবার চেষ্টা করেছিল সেখানেও তারা গণপ্রতিরোধের মুখে সরে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে গত দুদিন আগে ফরিদপুরে ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে ছাত্রলীগের এক নেতাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। ডিবি পুলিশ সাথে করে একটা গাঁজার টোপলা এনেছিল এবং সেই টোপলা রেখে বলেছে যে তার কাছে 100 গ্রাম গাঁজা পাওয়া গেছে, এবং তাকে বাসা থেকে গ্রেপ্তার করে সেখানেই বেদম প্রহার করে। এমনকি তার মা এসে যখন জিজ্ঞেস করে আমার ছেলেকে মারছো কেন, উল্টো জিজ্ঞেস করে যে তুমি কে, তখন বলে আমি তার মা। তাকে পিটাতে পিটাতে পরে থানায় নিয়ে যায় এবং সেখানে এমন নির্যাতন করে যে 5 ঘন্টা পরে প্রান্তর মৃত্যু হয়। পরে পুলিশ একটা গল্প সাজানোর চেষ্টা করেছে যে তার স্ট্রোক হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কিন্তু সবই ভুয়া। প্রান্তর মৃত্যুর প্রতিবাদে পুরা ফরিদপুর ফুঁসে উঠেছিল এবং ফরিদপুরের আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আপামর জনসাধারণ রাস্তা অবরোধ করেছিল। তাদের ধাওয়ায় 4 জন ডিবি পুলিশ পালিয়ে গেছে। কয়েকটি পুলিশ ছাউনি থেকে পুলিশরা সরে গেছে এবং ফরিদপুরের পুরা প্রশাসন অসহায় ছিল এই গণপ্রতিরোধের মুখে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ফরিদপুরের বিএনপি পর্যন্ত প্রান্তের মৃত্যু তার তদন্ত এবং বিচার দাবি করেছে। প্রান্তর মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তো আজকে সারা দেশের যে খবর পেয়েছি তাতে সরকার নিজেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করেছে এবং আওয়ামী লীগ যে নির্ভীক, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কাউকে যে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়নি, দাবায় রাখা যায়নি, সেটা আজকে আবার প্রমাণ হলো। সারা দেশে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মধ্য দিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ আমি আপনাদের দেখাই। আওয়ামী লীগ যখন তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে ঠিক তখনই গতকাল মালয়েশিয়ার একটি গুরুত্বহীন সফর শেষে
চীনে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান প্রদেশে তিনি গিয়েছেন, সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাভোস সামার অধিবেশনে যোগদান করবেন। আমার খুব কষ্ট লেগেছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চায়নায় এয়ারপোর্টে কে রিসিভ করতে গিয়েছে। আমি প্রথমে এটা খুঁজেছি, অধিকাংশ পত্রিকায় আমি পাইনি। অবশেষে আমি খুঁজে পেয়েছি লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চায়নায় বাংলাদেশের রাষ্ট্রদূত, এই দুজন গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে রিসিভ করতে। আমি পছন্দ করি বা না করি সেটা বিষয় নয়, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে রিসিভ করছে একটি প্রদেশের ভাইস গভর্নর। এটি আমাদের জন্য খুবই পীড়াদায়ক। এটি কি ইন্ডিকেট করে যে তারেক রহমানের চীন সফরকে চীন সরকার কিভাবে দেখছে? এটাও কি মালয়েশিয়ার মতো একটি গুরুত্বহীন সফর হতে যাচ্ছে? সোর্স নিউজ আমাকে জানিয়েছে যে এই সফরে বাংলাদেশ চীনের কাছ থেকে 24টি যুদ্ধ বিমান কেনার চেষ্টা করবে এবং এক একটি যুদ্ধ বিমানের দাম $4.5 কোটি। সেই ক্ষেত্রে 24টি যুদ্ধ বিমানের দাম বাংলাদেশি টাকায় 13,500 কোটি টাকা। যে দেশের সরকার প্রায় প্রতিদিন ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে চলে, যার অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, এবং আজকেই এই এপিসোড করার আগে একটি ফোন পেলাম যে বাংলাদেশে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারা $100 মিলিয়ন ইনভেস্ট করার কথা ছিল, একদম সর্বশেষ তাদের হেড অফিস থেকে লন্ডন থেকে সে $100 মিলিয়ন বিনিয়োগ স্থগিত করে দিয়েছে। সেই নুন আনতে পান্তা পুরানোর দেশে 24টি যুদ্ধ বিমান কেন কেনা হচ্ছে? এই 13,500 কোটি টাকার এই বাণিজ্য বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন এবং এর মাধ্যমে কতটা কমিশন বাণিজ্য হবে, সেটা নিয়ে ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়ে গেছে। দেখি আমাদের প্রধানমন্ত্রী চীন সফর থেকে কি অর্জন করে ফেরেন। আপনাদের সামনে এগুলো নিয়ে যখন কথা বলছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে একটি ন্যাক্কারজনক সিদ্ধান্ত আমরা দেখলাম। 4 জন অধ্যাপক, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ডক্টর আকমা জামাল উদ্দিন এবং অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম, 3 জনই বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, এবং ডক্টর আজমাল হোসেন ভুইয়া, 4 জনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শেম অন ঢাকা ইউনিভার্সিটিজ অ্যাডমিনিস্ট্রেশন। সম্পূর্ণ বানোয়াট কল্পিত অভিযোগে এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মুক্ত বুদ্ধি চর্চার যে অধিকার তাদের আছে, সেটাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এবং আরেকজন কর্মকর্তা মোল্লা শিশির, তাকেও সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাদের চাকরিতে পুনর্বহাল করা। প্রিয় বন্ধুরা, আবারও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আওয়ামী লীগের, তৃণমূলের লড়াকু সৈনিকেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে সরকারের সিংহাসন কাঁপিয়ে দিচ্ছে, সরকারের বুকে কাঁপন ধরিয়েছে, তাদের আবারও অভিনন্দন জানাই এবং বাংলাদেশের দুর্দিন আর বেশি দিন থাকবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। শেখ ব্যানার্জির
ব্যবহার ভালো নয়, সে সম্মান দেয়া জানে না, এই বলে আরো অনেক কিছু বলে অভিষেকের সমস্ত মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ ব্যানার্জি। অভিষেকের হয়ে মামলা লড়বে না তার ছেলে, তিনিও অ্যাডভোকেট উকিল শীর্ষন্ন ব্যানার্জি। তো হঠাৎ কি এমন হলো যে মমতার পাশে এখনো পর্যন্ত টিকে থাকা কল্যাণের কি এমন হলো যে তিনি প্রত্যক্ষ ঘোষণায় অভিষেকের পাশ থেকে এবং পরোক্ষ ঘোষণায় মমতার পাশ থেকে সরে দাঁড়ানোর কসম খেলেন? সেই ব্যাপারটা প্রথমে দেখা যাক। কলকাতা হাইকোর্টে এখানে ওই যে বিধানসভার যে স্পিকার সংক্রান্ত যে সই জালিয়াতি, স্বাক্ষর জালিয়াতির মামলায় হাইকোর্টে অভিষেক ব্যানার্জিকে আইনি সহায়তা দিচ্ছিলেন এবং বৃহস্পতিবার শুনানিও নির্ধারিত ছিল। তো কিন্তু কল্যাণ জানতে পারেন যে অন্য একজন আইনজীবী অয়ন ভট্টাচার্য তাকে প্রতিনিধিত্ব করতে অভিষেক ভট্টাচার্য দিয়েছেন হাইকোর্টে, কল্যাণের সঙ্গে তিনিও হাজির থাকবেন। কল্যাণ সিনিয়র, আর ওই অয়ন ভট্টাচার্য তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অনেক জুনিয়র। এখন সিনিয়ররাই ঠিক করেন যে জুনিয়র কে থাকবে তার সঙ্গে, কিন্তু এখানে ওটা ঠিক করে দিয়েছে অভিষেক ব্যানার্জি। এটা কল্যাণের মানে লেগে গেছে, এতেই কল্যাণ ক্ষেপে যান। তিনি অভিষেকের এই আচরণটিকে অহংকার এবং ব্যক্তিগতভাবে অপমানজনক বলে উল্লেখ করেছেন এবং তিনি ঘোষণা করেছেন আজ থেকে তিনি এবং তার ছেলে শীর্ষন্য তারা অভিষেকের সব মামলা ছেড়ে দিলেন। কল্যাণ আরো বলেন, মমতা যদি অভিষেককে ছাড়েন তবেই তিনি মমতার সঙ্গে থাকবেন, না হলে মমতার মামলাতেও তিনি নেই। রাগ ভালো, কিন্তু এতটা রাগ কি ভালো? আর কারণটা কি শুধুই ব্যক্তিগত অপমান, নাকি বিদ্রোহী শিবিরের ডাক? কল্যাণ কম চালাক নন, মান সম্মান বোধ যে তার খুব একটা আছে এমন কথাও আগে তেমন শোনা যায়নি। তাহলে তৃণমূলের এই দুঃসময়ে এমন ধনুর ভাঙা পণ কেন করলেন তিনি? তাহলে কি এটা মান অপমান নয়, হিসেবের খেলায় অভিষেককে ছেড়ে বেরিয়ে এলেন কল্যাণ? তাহলে কি কল্যাণও বিদ্রোহীদের দলে? এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। যোগীন সরকারের সেই ছড়াটা আমরা ছেলেবেলায় পড়েছিলাম, এখনো মনে আছে। শুনেছি আজকাল নাকি এসব ছড়া আর স্কুলে শেখানো হয় না। আপনাদের যারা একটু বয়সের হয়তো অনেকেই শুনেছেন সেই ছড়াটা, হয়তো পড়েছেন, মুখস্থও করেছেন। আমার সেই ছেলেবেলায় পড়া তবু এখনো মুখস্থ আছে, হারাধনের 10টি ছেলে। তো সেই এক এক করে তারা সব মারা গেল, শেষে যে বাকি ছিল তার সম্পর্কে ছড়ায় কি বলা হয়েছে মনে আছে? শেষটা, হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল থাকলো না আর কেউ। কল্যাণ ব্যানার্জিকে যখন ভাবা হচ্ছিল যে তিনি হচ্ছেন হারাধনের সেই শেষ ছেলেটির মতো, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের শেষ লোকসভা সাংসদ প্রদীপ, সেই প্রদীপটি কি নিভে যাচ্ছেন? শেষ সাংসদ বলে কি আর কেউ থাকলো? অভিষেককে ধরব না, কারণ তিনি
তিনি নিজে তো এক অর্থে হারাধন। আজকের গল্পটা শুধু একজন নেতা বনাম আর একজন নেতার নয়, এটা তৃণমূল কংগ্রেসের ভেতরের ক্ষমতার লড়াই, বিশ্বাস আর অবিশ্বাসের গল্প। কল্যাণ ব্যানার্জি সরাসরি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন অভিষেক ব্যানার্জির ব্যবহার ভালো নয়, তিনি সম্মান দিতে জানেন না, ভীষণ অহংকারী, আজ এই দুর্দশায় পৌঁছেও জ্ঞান হয়নি তার, আর তার আজকে আমি তার সঙ্গে আর নেই। কারণ যার যে মানুষকে সম্মান দিতে জানে না তার সঙ্গে কল্যাণ ব্যানার্জি থাকবেন না। এখানেই শেষ নয়, তিনি ঘোষণা করেছেন অভিষেক ব্যানার্জির সমস্ত মামলা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তার ছেলে সেই শীর্ষ ব্যানার্জিও আর কোনো মামলা লড়বেন না অভিষেকের হয়ে। এই ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ? কারণ কল্যাণ ব্যানার্জি শুধু একজন নেতা নন, তিনি তৃণমূলের আইনি লড়াইয়ের অন্যতম মুখ। দলের কঠিন সময়, বিশেষ করে কেন্দ্রীয় তদন্ত সংস্থার মামলায় কল্যাণ বারবার দলের হয়ে লড়েছেন। এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে মমতা অফিসিয়ালি যে চিঠি দিয়েছিলেন, সে চিঠি স্পিকারের কাছে পৌঁছেছে কিনা সেটা নিয়ে বিতর্ক আছে, তবে সংবাদপত্রে পৌঁছে দিয়েছিল। কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে তার জায়গায় দলের চিফ হুইপ পদে লোকসভায় কল্যাণকে নিয়োগ করছেন মমতা। আর দুর্মুখ কল্যাণ তার অন্ধ মমতা আনুগত্যের জন্য মিডিয়া ও সাধারণ মানুষের প্রচন্ড উপহাসের পাত্র হয়েছেন। এখনো সংসদে দাঁড়িয়ে তার সেই কিট অনেকের স্মৃতিতে তাজা। উপরাষ্ট্রপতির ধনখড়ের সেই খুঁড়িয়ে হাঁটা নিয়ে ব্যঙ্গ করেও তিনি যথেষ্ট কুখ্যাতি অর্জন করেছেন। সুখ্যাতিও যখন অর্জন করতে হয়, কুখ্যাতিও অর্জন করতে হয়। তো এসবের ফলে ভদ্রলোকরা কিন্তু কল্যাণে ক্ষিপ্ত হয়েছেন, কিন্তু মমতা আর অভিষেকের কাছে কল্যাণের দর এ পর্যন্ত বেড়ে গিয়েছিল। কদিন আগে কাকলিকে সরিয়ে যেটা বলেছি, লোকসভায় কল্যাণকে চিফ হুইপ ঘোষণা করে পুরস্কারও দিয়েছেন মমতা। তাহলে হঠাৎ এই দূরত্ব কেন? হ্যাঁ, এখানেই আসে রাজনীতির সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন। এটা কি সত্যি ব্যক্তিগত অপমানের প্রতিক্রিয়া, নাকি দলের ভেতরে বড় কোনো বিভাজনের ইঙ্গিত এবং সেই বিভাজনে নিজেকে জড়িয়ে দেয়া, ক্যাম্প বদলের প্রস্তুতি? আরে বাবা, পাগলেও নিজের ভালো বোঝে, আর কল্যাণ পাগল এ কথা তার বড় শত্রুও বলবে না। কল্যাণ ব্যানার্জি কিন্তু এখানেই থামেননি, তিনি আরো এক ধাপ এগিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে ছাড়েন তবেই তিনি মমতার সঙ্গে থাকবেন, নচেত নয়। তিনি মমতাকেও ছাড়লেন তার মানে। অথচ এই কথাটা কি তিনি মমতাকে বলেছেন যে আপনি অভিষেককে ছেড়ে দিন, তাহলে আমি আপনার সঙ্গে থাকবো? আমি যতদূর জানি এখন অব্দি সে কথাটা মমতার সাথে ওনার কোনো কথাই হয়নি। কিন্তু তার আগেই, কথা হওয়ার আগেই তিনি সাংবাদিকদের সামনে তিনি বাইট দিয়ে দিলেন, বলে দিলেন সবকিছু। এই যে বলে দিলেন, তার মানেটাই হচ্ছে যে তিনি ক্যাম্প চেঞ্জ করছেন। এই কথাটা রাজনৈতিক মানেটা কি? এটা সরাসরি চ্যালেঞ্জ দলের সুপ্রিমোকে এবং একই সঙ্গে দলের দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর নেতাকে, যদিও এখন এই মুহূর্তে তারা অতীত হয়ে গেছেন, তিনিও আর দলের সুপ্রিমো নেই, আর অভিষেকও দলের দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর, সেকেন্ড ইন কমান্ডও নয়। তার মানে হারাধনের 10টি ছেলে একসঙ্গে সবাই মরেনি।
এই মুহূর্তে হারাধন রূপী মমতার পাশে কয়টি তার ছেলে আছে, মানে লোকসভার সাংসদ? কল্যাণ, সৌগত, দেব, আর কেউ আছে কি? সৌগত যাওয়ার বার্তা দিচ্ছেন, এই বয়সে এসে এতদিন রাজনীতি করার পর আর চোর চোর শুনতে পারছেন না। কয়েকদিন আগে তিনি বাইরে বেরিয়েছিলেন, কি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, এবং সেখানটায় চোর চোর বলে ডিম ছোড়াটা হয়নি, তিনি ডিম থেরাপি তার উপরে বর্ষিত হয়নি, কিন্তু চোর চোর তিনি অজস্র শুনেছেন। তাতে তার মন খারাপ হয়ে গেছে, কারণ একদিন তো তিনি অধ্যাপক মানুষ ছিলেন, বয়সও হয়েছে, এই চোর চোর চিৎকার আর তিনি শুনতে পারছেন না, এটা তিনি নিজে বলেছেন। তাহলে তিনি এখন কোন দিকে যাবেন? আবার দেখুন, দেবের উইকেটটাও রীতিমতো নড়বড়ে। এমন ভাঙা উইকেটে একমাত্র খেলছিলেন কল্যাণ ব্যানার্জি, সেই উইকেটটাও যাওয়ার মুখে। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। কিন্তু লিখে নিতে পারেন, কল্যাণ মনের দুঃখে বনে যাবেন না, তিনি বানপ্রস্থ নেবেন না, তিনি যাবেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, বিজেপির ভূপেন্দ্র যাদব, যেখানে হারাধনের বাকি সব ছেলে গিয়ে পৌঁছে গেছে আগেই। কয়েক বছর আমরা দেখেছি, গত কয়েক বছরে তৃণমূলের ভেতরে অসন্তোষ নতুন কিছু নয়। প্রয়াত মুকুল রায়, বর্তমান শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মন্ত্রী, অর্জুন সিং মন্ত্রী, তাপস রায়, আরো অনেকেই এই মন্ত্রিসভায় আছেন, যাদের এক সময়ে তারা তৃণমূলে ছিলেন। এক সময়ের সবচেয়ে ঘনিষ্ঠ নেতারা মমতার, তারা অনেকেই দল ছেড়ে বিজেপিতে চলে গেছে। তাহলে প্রশ্ন উঠছে, কল্যাণ ব্যানার্জিও কি সেই পথেই হাঁটছেন? বাজারের হালচাল কিন্তু সেই কথাটাই বলছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কল্যাণ এখনো দল ছাড়েননি, তিনি সরাসরি বিদ্রোহ ঘোষণা করেননি, বরং তিনি শর্ত রেখেছেন, আর সেই শর্তটাই রাজনৈতিকভাবে বিস্ফোরক। অভিষেক বনাম মমতা, হয় অভিষেককে ছাড়ুন, নয় আমাকে ছাড়ুন। প্রশ্ন করতে ইচ্ছে হয়, তুমি কে হে কল্যাণ? কোথায় অভিষেক আর কোথায় তুমি? এই তুলনার সাহসটা কোত্থেকে হয় তোমার? অভিষেকের জন্য পুরো দলকে দূর করে দিয়েছেন মমতা, আজ বাধ্য হয়ে কংগ্রেসের সোনিয়া গান্ধীর পায়ে গিয়ে পড়ছেন, অভিষেক গিয়ে পড়ছে রাহুল গান্ধীর পায়ে। যে রাহুল গান্ধীকে এক সময় এই মমতা বলেছেন সেই বসন্তের কোকিল বলে কুকু কুকু করে ডাক দিয়েছেন মমতা, সেই তাদের পায়ে গিয়ে এখন পড়তে হচ্ছে মমতাকে, অভিষেককে। তার মানে অভিষেকের জন্য পুরো দলকে দূর করেছেন যে মমতা, তিনি কোথায় কোন 3 পয়সার উকিল কল্যাণের জন্য ছাড়বেন অভিষেককে? ধন্য আশা কুহকিনী। এই বিভাজনকে প্রকাশ্যে এনে দিয়েছেন কল্যাণ। এখন আসি অভিষেক ব্যানার্জির প্রসঙ্গে। তার মামলা এখন কে লড়বে? আগে মমতার হাতে সরকার ছিল, রাজকোষ ছিল, টাকা আমার বাপের, আমার না, মমতার বাপের। সুতরাং যাকে খুশি দিয়ে গেছেন, লাগতো টাকা, দিত গৌরী সেন। মানে সেদিন বদল হয়েছে, কিন্তু ভিখারি তো হয়নি অভিষেক। কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, এরা তো কম কামাই করেননি বাংলা থেকে। এখন এই দুঃসময়ে কি কিঞ্চিত ডিসকাউন্টেড রেটে অভিষেকের কেস নেবেন না? মমতার কেস নেবেন না? কৃতজ্ঞতা বলে কোনো বস্তু যদি তাদের হৃদয়ে থাকে, তবে মমতার পাশ তারা অন্তত ছাড়বেন না। বাবা অভিষেক
চিন্তা করিস না তুই। ওরা যদি রেট না কমায়, আমার দুঃখ দিনের বন্ধু বিকাশ আছে, বিকাশ ভট্টাচার্য গো, আরে বাবা গরু বিকাশ। সিপিএম এখন আমাদের প্রকাশ্য মিত্র, আগে ছিল গভীর গোপন সম্পর্ক, সেই ফিশ ফ্রাই নবান্নে। বিকাশ দা, বিমান দা ওরা ফিশ ফ্রাই ভালোবাসে। নিমন্ত্রণ দিয়েছি কালীঘাটের বাড়িতে, কাল সন্ধ্যেবেলায় যাবেন। বিরিয়ানি আর ফিশ ফ্রাই। আবার ভুল করে যেন অভিষেক তুই বাবা বিগ বিরিয়ানির অর্ডারটা দিস না। প্রচার হলে আমার আর ঘুরে দাঁড়াবার শেষ আশাও থাকবে না। আমি এতদিন ভেবে রেখেছিলাম 30%কে মাথায় তুলব, আর 10-15% হিঁদুর ভোট এসে গেলেই কে আমাকে ঠেকায়, কে আমাকে সরায়, সেটা জ্ঞানেশ কুমার এসে এমন ঘেঁটে দিয়ে দিলেন যে আজ পথে নামতে হয়েছে। সুতরাং হিন্দু যে এমন কমিউনাল হয় কে জানতো আগে? কষ্ট পাসনে রে অভিষেক, কল্যাণ যাবে বলে নাটক করছেন। যায় তো যাক, আমার বিকাশ আছে, সেলিম আছে, সোনিয়া আছে। ধন্যবাদ।